আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য সবসময়ই একটি স্পর্শকাতর অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে। স্বাধীনতার পর প্রায় ২ দশক ধরে পৃথক ভূমির দাবিতে পার্বত্য চট্টগ্রামে যে সশস্ত্র তৎপরতা চলেছিল তা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। একটি শান্তি চুক্তি সই করে সেই সংকট মেটানোর চেষ্টা করলেও তেমন কাজ হয়নি। থেকেই এখনো অসন্তোষ দেখা দেয় পার্বত্য চট্টগ্রামে। সর্বশেষ ধর্ষণ নাটককে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। অন্তর্বর্তী সরকার বলছে তৃতীয় পক্ষ অর্থাৎ ভারতের ইন্ধনেই এই অশান্তি। আসলে কি ঘটেছিল? এতে ইউপিডিএফ বা জিএসএস এর ভূমিকাই বা কি ছিল? আজ তাই জানার চেষ্টা করব আমরা। এসব তথ্য জানাতে এখন আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনীষ দেওয়ান। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, আমি প্রথমেই যে অংশটা যেতে চাই, সেনাবাহিনীতে আপনার ক্যারিয়ার নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। নিশ্চয়ই। আসলে আমি সেনাবাহিনী ক্যারিয়ারটা বলার আগে আমি আমার ব্যক্তিগত একটা পরিচয় দিতে চাই। সেটা হচ্ছে আমি 1971 সালের মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। আমি সেক্টর নামে জেনারেল শহীদ জিয়াউর রহমানের সাথে একজন সহযোদ্ধা সেক্টর 1-এর। আমি 1971 সালের 17ই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের তখন ডিস্ট্রিক্ট সদর দপ্তর যেটা রাঙ্গামাটি, তখন একটা ডিস্ট্রিক্ট ছিল রাঙ্গামাটিতে, আমি বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা আমি এবং আমার সহযোদ্ধা শামসুদ্দিন আমরা উত্তোলন করি। সেই সুবাদে আমি দেশকে আমি প্রচণ্ড ভালোভাবে ভালোবাসি এবং আমি দেশের জন্য আমি আমার প্রাণ বিসর্জন দিতে আজও আমি প্রস্তুত। স্যার, আপনার সেনাবাহিনীতে আমি জানেন, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, যেহেতু আমি জেনারেল জিয়াউর রহমান একজন মিলিটারি ব্যক্তিত্বকে আমি দেখেছিলাম, এছাড়াও আমার ক্যাডেট কলেজের আমার ব্যাকগ্রাউন্ড, আমি রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র হিসেবে থাকা অবস্থায় আমি সেনাবাহিনীর যে অ্যাডজুটেন্ট, সেনাবাহিনীর অফিসার দেখে আমি অনেকভাবে অনুপ্রাণিত হয়েছিলাম এবং আমি আমার জীবনের ক্যারিয়ার আমি সবসময় চিন্তা করতাম আমি সেনাবাহিনীতেই আমি যোগদান দেব। সেই সুবাদে আমি বাংলাদেশ মিলিটারি একাডেমির ফার্স্ট বাংলাদেশ মিলিটারি একাডেমির আমি একজন ক্যাডেট এবং আমি 1975 সালের 11ই জানুয়ারি আমি কমিশন লাভ করি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে। পরবর্তীতে 1998 সালে আমি স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে আমি অবসর যাই লেফটেন্যান্ট কর্নেল হিসাবে। আমি বাংলাদেশ রাইফেলসে চাকরি করেছি সীমান্তে, দুটো টেনিয়রে প্রায় 7 বছর, এবং আমি বিভিন্ন পদবিতে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে আমি আমার চাকরি জীবন অতিবাহিত করেছি। স্যার, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, ধর্ষণের নাটক সাজিয়ে ব্যাপক সহিংসতা দেখলাম আমরা, মারাও গেছেন বেশ কয়েকজন। আপনার দৃষ্টিতে হঠাৎ করে এইভাবে পার্বত্য জেলাগুলো উত্তপ্ত হয়ে ওঠার কারণ কি? আসলে সবগুলো উত্তপ্ত হয়নি, না, সবগুলো হয়নি। আমি খাগড়াছড়িতে উত্তপ্ত হয়েছিল। এটা যেহেতু একটা ধর্ষণের ঘটনা, এটা অত্যন্ত একটা গর্হিত একটা অপরাধ, সেটা একটা কারণ। এবং আরেকটা কারণ সেটা হচ্ছে যে এর পূর্বেও ধর্ষণের কারণে গত ঠিক বছর খানেক আগে একই সময়ে প্রায় সমসাময়িক আরেকটা ধর্ষণের ঘটনায় এবং একটা হত্যার ঘটনায় ভাটা উত্তেজিত হয়েছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। একটা মোটরসাইকেল পোড়ানোকে কেন্দ্র করে এক বাঙালিকে পিটিয়ে মেরে ফেলা হয়। সঠিক একটা হত্যা নিয়ে। তো সুতরাং এগুলি পার্বত্য চট্টগ্রামে এই ধরনের ছোট্ট ঘটনাই হঠাৎ করেই এটা ঘোলাটে করে দেয় পরিস্থিতি, এবং পরবর্তীতে দেখা যায় এটা সাম্প্রদায়িক একটা একটা কোন্দলে পরিণত হয় এবং এটাই তার প্রতিচ্ছবি। পাহাড়ি বাঙালি একটা দ্বন্দ্ব লেগে যাওয়া, তারপরে সঠিক যে পরিস্থিতিগুলি, এবং এটার মধ্যে সেনাবাহিনীর ইনভলভমেন্ট।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, জেএসএস যেটা, এদের নিয়ে খুব আলোচনায় আছে। বিশেষ করে এই দফায় ইউপিডিএফ নিয়ে কথাবার্তা খুব বেশি হলো। এদের জন্ম, কার্যক্রম, তৎপরতা, এসব ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন। জিএসএস অ্যাকচুয়ালি জনসংহতি সমিতি একটা অত্যন্ত পুরনো প্রতিষ্ঠান। এটা সম্ভবত 1960 দশকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি নামে এটা প্রথম তারা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেটা পাকিস্তান এর সময় প্রতিষ্ঠিত হয়ে পরবর্তীতে 1972 সালে এটা আরও সুসংহত এবং সুসংগঠিত হয়ে তারা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তার পদার্পণ করে। এবং আপনি জানেন যে স্বাধীনতার পরে প্রথম সংসদে এই জনসংহতি সমিতি থেকে মানবেন্দ্র নারায়ণ লারমা উনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন, এবং উনি এখানে জয়ী হয়ে এখানে উনি এমপি নির্বাচিত হন। তাকে এখানে আনার উদ্দেশ্য এই জন্য যে উনার একটা পার্বত্য চট্টগ্রামে উনার একটা ভূমিকা ছিল, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের সাথে তার জাতিসত্তার পরিচিতি নিয়ে তার মধ্যে একটা বিভেদ ছিল। শেখ মুজিব চেয়েছিলেন যে পাহাড়িরা সবাই বাঙালি হয়ে যাক, কিন্তু তিনি সেটা বিরোধিতা করেছিলেন যে আমি একজন পাহাড়ি, আমি এক চাকমা হয়ে আমি বাঙালি হতে পারি না। এবং সেই জন্য তিনি আজও পাহাড়ি জনগণের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবেই উনি পরিচিত তার এই ইয়ের জন্য। এবং পরিশেষে উনি দলীয় কোন্দলে মারা যান। 1973-74 থেকে তারা শান্তি বাহিনীকে সংগঠিত করা শুরু করেন, এবং যেটা একটা সশস্ত্র সংগ্রাম ওনারা শুরু করেছিলেন পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি নিয়ে। এবং 1974 সালে একটা আর্মড কনফ্লিক্টের মাধ্যমে এটা তারা আবির্ভূত হন। এবং এটা 1998 পর্যন্ত শান্তি চুক্তির আগ অবধি এটা চলতে থাকে, 97 ডিসেম্বরে। ততদিন এটা এবং শান্তি চুক্তির পরে বর্তমানে জনসংহতি সমিতির যে চেয়ারম্যান জনাব শান্টুল জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে শান্তি লার্মা, উনি চেয়ারম্যান হিসাবে, রিজিওনাল কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে অদ্যাবধি উনি এখানে আছেন। আচ্ছা, আর ইউপিডিএফ সম্পর্কে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো তাদের পুরো জন্মটাই কেমন যেন ঘোলাটে। এই জন্য বলবো ঘোলাটে। শান্তি চুক্তি হয়েছিল 1997-এ, এবং তার ঠিক 1 বছর পরে 1998 সালে ডিসেম্বর মাসে এই ইউপিডিএফ ঢাকা শহরে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে, সম্ভবত কোনো এক হোটেলে এক প্রেস কনফারেন্সের মধ্যে তারা আত্মপ্রকাশ করে। এবং তাদের এজেন্ডা হচ্ছে জিএসএসের সম্পূর্ণ বিরোধী ওনারা বক্তব্য দিয়েছেন। সেটা হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা এবং সন্টু লারমা জুম্ম জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কারণ তারা জুম্ম জনগণের জন্য পূর্ণ স্বায়ত্ত শাসন ওনারা আনতে পারেন নাই। আমরা চাই আমাদের জন্য পূর্ণ স্বায়ত্ত শাসন দিতে হবে। এই পূর্ণ স্বায়ত্ত শাসনের বক্তব্য নিয়েই তারা আবির্ভূত হয়েছিলেন 1998 সালে। এখানে দর্শনীয় বিষয় হচ্ছে প্রসিদ্ধ খিসা হচ্ছেন এটার উদ্যোক্তা বা এটার নেতা। আমি কোনোদিন তাকে আমি দেখিনি, তার ছবি আমি তার দেখিনি, কিন্তু উনি প্রতিপত্তির সাথে এবং প্রতাপের সাথে উনি পার্বত্য চট্টগ্রামে তিনি তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তখন আমি সামরিক বাহিনীতে ছিলাম, সুতরাং তখন থেকে আমি দেখেছি উনি চালাচ্ছেন। এবং আমি অবসরে আসার পরে তার উত্থান আমি দিন দিন আমি দেখতে পেয়েছি। এখন
উনার অবস্থান আপনি তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে উনি এখন উনি কি করতে চাচ্ছেন আমরা অজ্ঞ। আমি জানি না, ওনার ম্যানিফেস্টো আমি কোনোদিন দেখি নাই, ওনাকে আমরা সামনাসামনি দেখি নাই। উনি পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের জন্য উনি কি করতে চাচ্ছেন, কি তার অবদান আছে, সে সম্পর্কে আমি খুব একটা অবহিত নই। তবে এটা জানি, বর্তমানে তিনি চাঁদাবাজি করছেন পার্বত্য চট্টগ্রামে, এবং তিনি ঢাকাতে অবস্থান করছেন, এই তথ্যই আমার কাছে আছে। আমরা শান্তি চুক্তির কথা আপনি বলছিলেন 1997 সালে যেটা স্বাক্ষরিত হয় ডিসেম্বরে। জি, ওই চুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ঘাঁটির সংখ্যা ক্রমান্বয়ে কমিয়ে আনা হয়েছে এবং সঠিক। এখন বোধহয় 210টির মতো আছে। তো এই পরিস্থিতিটা ওই অঞ্চলের নিরাপত্তা কি নিশ্চিত করতে পারছে সেনাঘাঁটি কমিয়ে আনা? পার্বত্য শান্তি চুক্তিকে আপনি কতটা সফল বা ব্যর্থ বলে মনে করেন? ওই চুক্তির কারণে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ভালো হয়েছে মনে করেন, খারাপ হয়েছে, কি মনে করেন আপনার দৃষ্টিতে কি? নিশ্চয়ই। আমি শান্তি চুক্তিটা, শুধু আমি না, পার্বত্য চট্টগ্রামের সবাই আমরা চেয়েছি এই ভাতৃঘাতীর সংঘাতটা, সরকারের সাথে এই ভাতৃঘাতীর সংঘাতটা বন্ধ হোক। এটা 24 বছর ধরে চলমান ছিল, জনজীবন অত্যন্ত দুঃসহনীয় ছিল সবার জন্যই। এখানে প্রচুর প্রাণ গেছে, সশস্ত্র বাহিনীর তাদের জীবন ওনারা প্রাণ দিয়েছেন বহু। পার্বত্য অনেকেই। ঠিক একইভাবে যারা উপজাতীয়, যারা বাসিন্দা আছেন, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন নানাভাবে, এবং আমরা চাচ্ছিলাম এই ভাতৃঘাতী সংঘাতের অবসান হোক। এবং সেই সুবাদে শান্তি চুক্তিটা আমরা এটাকে স্বাগত জানিয়েছিলাম। তবে শান্তি চুক্তি হওয়ার পরে এখন যে আপনি বলছেন যে সেনাঘাঁটির সম্পর্কে, ঠিক আছে, সেনাঘাঁটি এখন যা আছে তা এখনও স্বয়ংসম্পূর্ণ। এখনও সেনাবাহিনীর পূর্ণ প্রয়োগ কোনো সময় হয় না, কারণ এটা একটা প্রশাসন চলছে, এমনি একটা বেসামরিক প্রশাসন চলছে। এখানে তাদের প্রয়োজন পড়ে না যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ঘটনা, কোনো একটা বা এলাকার উপরে কোনো নিরাপত্তামূলক কোনো হুমকি বা সে ধরনের কোনো ঘটনার জন্ম না হয়। এই পুরো বিষয়গুলিতে সম্প্রতি যেটা হলো বা গত বছরও আমরা দেখেছি এক ধরনের উত্তাপ, এগুলোতে একসময় ভারতের প্রচ্ছন্ন মদদ ছিল, আমরা বুঝতে পারতাম। কিন্তু এখন বলা হচ্ছে যে মদদ অনেকাংশে প্রকাশ্য, আমরা যেভাবে দেখতে পাচ্ছি। ইউপিডিএফ এর কথা বলছিলাম, ইউপিডিএফ এর মিজোরামে বেশ 8টা বা 6টা ওদের ক্যাম্প আছে যেখানে তারা প্রশিক্ষণ পায়, যেখান থেকে অস্ত্র সরবরাহ করে, নানা রকম তথ্য আমরা শুনতে পাচ্ছি এখন। আপনার দৃষ্টিতে আসলে আমাদের পার্বত্য অংশটাতে ভারতের ভূমিকা কি, তাদের অবস্থান কি? শুনুন, ভারতের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক ইন দ্য সেন্স, আমি এর জন্য বলতেছি, এটা আপনি যেটা সঠিকভাবেই বলেছেন, এটা অনেকটা উন্মুক্ত। ভারত যে এই যে শান্তি চুক্তিটা হয়েছিল, এটা ভারতের মদতে এবং প্ররোচনায় হয়েছিল, এবং ভারতে বসেই এই চুক্তিটা ওখানে তৈরি করা হয়েছিল। কারণ তখন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর যে কার্যকলাপগুলোর, এটার একটা এফেক্ট সেভেন সিস্টার্স, একটা স্পিল ওভার এফেক্ট তার 7 সিস্টার এই স্টেটগুলোর মধ্যে যাচ্ছিল। সুতরাং আওয়ামী লীগ যখন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে আসলো, তখন ভারত এই সুযোগটা নিয়ে এই শান্তি চুক্তিটা তারা করিয়ে দেয়। এবং সেই সাথে একই সাথে আপনার এটাও দেখতে হবে, ইউপিডিএফ 1 বছর পরে যে সৃষ্টি হয়, এটাও নিঃসন্দেহে ভারতের প্ররোচনায়। এবং দুটো দলকে 1 বছরের ব্যবধানে পার্বত্য চট্টগ্রামে এটাকে ডেভেলপ করে, এটাকে প্রমোট করে নিয়ে আসছে ভারত তার এজেন্টদের মাধ্যমে। এবং এই দুই দলই পুরো পার্বত্য চট্টগ্রামে ভাতৃঘাতী সংঘাতের এক চরম বিপর্যয়ের মুখে আমাদেরকে নিয়ে গেছিল, এবং এটা অদ্যাবধি এখনো চলমান আছে। পরিস্থিতি তো পাহাড়ে রক্তের বন্যা ঝরছে, ভাতৃঘাতী সংঘাত হচ্ছে, এটা আপনি সবসময় দেখতেছেন, সবসময় হচ্ছে। সুতরাং এখানে আর লুকানের কিছু না, এটা ভারতেরই
একটা গেম, একটা খেলা। অন্তর্বর্তী সরকার আসার পর আমরা দেখেছিলাম গত বছর, একটু আগে আপনিও বলছিলেন যে কিছু সংঘাত হলো, খুব হঠাৎ করে সংঘাতগুলি তৈরি হয়, আবার যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যে এরকম কিছুই হয়তো কখনোই হয়নি, সব ঠিকঠাক শান্ত। এবছরও আমরা দেখলাম প্রায় একই সময়ে একই ধরনের সংঘাত। গত বছরও আমরা হতাহতের ঘটনা দেখেছি প্রচুর, এবারও দেখেছি বাঙালি পাহাড়ি একটা সাংঘর্ষিক অবস্থায় নিয়ে গিয়ে দাঁড় করানোর অবস্থান দেখেছি। আবার যখন সেরে গেল এখন কিন্তু মোটামুটি সবই শান্ত, ঠিকঠাক আছে। প্যাটার্নটা কিন্তু একই রকম, গত বছরের সংঘর্ষ এবং এই বছরের সংঘর্ষ। তো মনে হয় দেখলে যে পরিকল্পিতভাবে একটা কিছু ইন্ধন দিয়ে, উস্কানি দিয়ে একটা কিছু তৈরি করে দেয়া, তারপরে কেউ একজন সফল হলো না দেখে সরে গেল। আপনার দৃষ্টিতে বিষয়টা কি? আপনি সঠিক বলেছেন। এই যে আপনি বলছেন একটা উত্তেজনা পরে কিছুদিন পরে আবার এটা স্বাভাবিক হয়ে যায়, কারণ একটা জিনিস, পার্বত্য চট্টগ্রামে এখানে সহাবস্থান প্রয়োজন। এখানে বাঙালি এবং পাহাড়ি, তাদের হারমোনি, তাদের মধ্যে সহাবস্থান এবং পরস্পরের সাথে একে অপরের উপরে কমপ্লিমেন্টারি, ডিপেন্ডেন্ট, একে অপরের উপরে একজন অপরজনকে ছাড়া এটা চলতে পারে না। অবশ্যই। তারা সব সময় সুখে শান্তিতে একসাথেই বসবাস করে, কিন্তু হঠাৎ করে এক একটা ছোট্ট ঘটনার পর এটা জন্ম দেয়, কারণ এর মধ্যে মদদ দিচ্ছে কেউ। যেমন আমি এবারের ইনসিডেন্টটাকে যদি ধরি, এটা প্রকাশ্যে, কারণ সবাই বলেছেন এখানে ইউপিডিএফ ইনভলভড, এবং এবং আমি মনে করি আসলেই তাই, তারা আসলে কি চাচ্ছে। এবং এটাও দুর্ভাগ্যজনক, আমি যেটা বলতে চাচ্ছি যে স্বাধীনতার এত বছর পরেও পাহাড়ের যে জনগণ, পাহাড়ি, তারা এখনো বিভ্রান্তিতে ভোগে। তাদের একজন নেতৃত্ব দেওয়ার মতো, সঠিক নেতৃত্ব দেওয়ার মতো একজন নেতা নেই। এই ইউপিডিএফ জুম্মল্যান্ডের একটা অলীক কল্পনার মধ্যে সবাইকে রেখে, যেটা কোনোদিন সম্ভবপর নয়, যেটা কোনোদিন হবে না, কিন্তু এই অলীক কল্পনার মধ্যে রেখে একটা একটা ঘোলা একটা পরিবেশ সৃষ্টি করে তারা তাদের স্বার্থ আদায় করতে চায়। সেটা কি আমি জানি না তাদের, কারণ ওনারা যদি বলেন যে পূর্ণ সাহিত্য শাসন, তো পূর্ণ শাসন কিভাবে? এভাবে চাঁদাবাজি করে, এভাবে অস্ত্র দিয়ে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে? না তারা কোনো দেশের বা কোনো এজেন্সির তারা তাদের আইডিয়া বাস্তবায়ন করছে? এটাই দেখার বিষয়। না, তাদের বিরুদ্ধে তো প্রচুর চাঁদাবাজির অভিযোগ হচ্ছে। অনেক। বলা হচ্ছে যে গত বছর শুধু পার্বত্য ৩ জেলা থেকেই ৩৫০ কোটি টাকা চাঁদা তোলা হয়েছে, যার মধ্যে ১০৪ কোটি টাকা তুলেছে হচ্ছে ইউপিডিএফ। তো আসলে তারা ওই জায়গাটায় কি করতে চায়? সেনা ক্যাম্পের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেনা ক্যাম্প বাড়ানোর দাবি করা হচ্ছে, যা আছে তার দ্বিগুণেরও বেশি বাড়ানোর কথা বলা হচ্ছে, যে আরও অন্তত ২৫০ সেনা ক্যাম্প প্রয়োজন। আপনি কি মনে করেন যে বর্তমান যে পরিস্থিতি, এটা সামাল দেওয়ার জন্য এটা এক ধরনের সমাধান সূত্র হতে পারে? এটা হবে কি, এই দাবিটা এসছে, কিন্তু আমি মনে করি এই ছোটখাটো সমাধান, এই যে সেনাবাহিনী, এটা কোনো ব্যাপার না। সদিচ্ছার অভাব সরকারের আমরা দেখেছি, প্রত্যেকটা সরকার। কারণ সেনাবাহিনী তার ইচ্ছা মতো, সে যদি চায়, সে যদি চায়, সে যে কোনো মুহূর্তে দমন করতে, এটা কোনো বিষয় না। আমি একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আমি জানি এটা কোনো ব্যাপারই না। কিন্তু সরকার যতক্ষণ পর্যন্ত না ম্যান্ডেট দিচ্ছে, যতক্ষণ না গ্রিন সিগন্যাল দিচ্ছে, সেনাবাহিনী ওখানে কিছুই করতে পারবে না। আমাদের ওখানে প্রতিনিধি আছেন চট্টগ্রামে, তার সাম্প্রতিক একটা গত ২-৩ দিনের মধ্যে প্রকাশিত একটা প্রতিবেদনে আমি দেখলাম, উনি বলছেন যে শেখ হাসিনার আমলে গত ১৫-১৬ বছরে একটা অলিখিত নির্দেশনা ছিল যে এই ইয়েগুলোর বিরুদ্ধে, ইউপিডিএফ বা জেএসএস, এদের বিরুদ্ধে খুব শক্ত অবস্থানে আসা যাবে না। কিন্তু বর্তমান সরকার নাকি জিরো টলারেন্স নীতিতে আছে, যে এরা যেই পরিস্থিতিতে সামাল দিচ্ছে, সব মানে সহিংসতা তৈরি করছে, আমাদের পার্বত্য অঞ্চলগুলিকে অস্থির করছে, এগুলিতে আসলে
তাদের সাথে আলোচনায় বসে মিটমাট করা বা অন্য কোনো প্রসেসে সরকারের আগানোর এখন ইচ্ছা নাই, এরকম একটা নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে আমাদেরকে বলা হয়েছে। তো আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে এটা রাষ্ট্রীয় পর্যায়ে এই পদক্ষেপ নিতে হবে। সরকারের সদিচ্ছা ছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠা অসম্ভব, এটা সম্ভবপরই না। সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং এই শান্তি প্রক্রিয়ায় সকল পক্ষকে, সব স্টেক হোল্ডারদের, সবাইকে, পাহাড়ি, বাঙালি, সমস্ত উপজাতি গোষ্ঠী, যে 13টা উপজাতীয় গোষ্ঠী, জিএসএস বলেন, এই আঞ্চলিক দল, সেনাবাহিনী, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার সেনাবাহিনী, জনগণের যে প্রতিনিধিত্বকারী নেতৃবৃন্দ, সবাইকে নিয়ে এটা একটা কনস্টিটিউশনাল বডি হোক বা একটা রাষ্ট্রীয় বডি হোক, তৈরি করে তাদের এই শান্তি প্রতিষ্ঠায় তাদের নিয়োগ করলেই এটা হবে। এটা মিলিটারিলি মোটেই সম্ভবপর না। এবং এখন যদি সেনাবাহিনীর যদি কোনো অংশে যদি সেনা সংখ্যা বৃদ্ধি করা হয়, এটা 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 আরো এই সমস্যাটা আরো প্রকট ধারণ হবে। সুতরাং এখন যা আছে, আমি বইয়ের শত্রুর দ্বারা আক্রান্ত হলে সেটা অন্য জিনিস, সেটা এখন স্টেট ডিসিশন নেবে, সেনা বাড়াতে হবে, কোথায় কি করতে হবে। যখন আমরা এখন আক্রান্ত হচ্ছি এবং আমরা ভবিষ্যতে হবো, সেটা হচ্ছে আরাকান আর্মি এবং কুকি চীনের যে গোষ্ঠী, এদের এদের ডানা গজিয়েছে এবং তারা এখন নিজেদের অনেক শক্তি সম্বল করেছে এবং তারাই পার্বত্য চট্টগ্রামে সব মিলিয়ে একটা অশান্তির একটা ডামাডোল এবং বিশৃঙ্খলা একটা ডামাডোল আমি দেখতে পাচ্ছি। এবং এটা প্রতিহত করতে হবে একটা সরকারকে। আচ্ছা, তার মানে আপনি বলছেন সামরিক না, আসলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পার্বত্য সমস্যার সমাধান করা সম্ভব। আমরা ভারতের পার্বত্য এলাকাগুলো যেমন কাশ্মীর, নাগাল্যান্ড, অরুণাচল বা মণিপুর, এসব জায়গায় দেখি ব্যাপক সেনা উপস্থিতি, এবং ওদের সেনা শুধু উপস্থিত না, সক্রিয়। প্রতিদিনই ওখান থেকে হতাহতের ঘটনা আমরা দেখতে পাই, আগুন জ্বলছে, নানা কিছুই দেখি। ভারতের এই অঞ্চলগুলিতে সামরিক উপস্থিতি নিয়ে কিন্তু কোনো আলোচনা সেইভাবে শোনা যায় না, অথচ আমাদের পার্বত্য অঞ্চলে সামরিক উপস্থিতি নিয়ে আমাদের দেশের ভিতরে কিন্তু আলোচনা প্রচুর। সেনা রাখা যাবে না, সেনা ক্যাম্প সরাতে হবে, সেনা হটাতে হবে, সেনা হটাও, নানান ধরনের স্লোগান আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এটার সাথে কি আপনি একমত? এবং এইটার মধ্যে সম্প্রতি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটি মন্তব্য করেছিলেন যে এখানে তৃতীয় পক্ষের ইন্ধন আছে, তার ইঙ্গিত ছিল ভারতের দিকে। ভারতের দিক থেকে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছে, যেখানে তারা বলছেন যে বাংলাদেশ সরকার আসলে এখন নিজেদের অপারগতাগুলো অন্যের ঘাড়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি করেছে, এই ধরনের এটা শুনছি। কিন্তু তাদের ওখানেই তো আমরা দেখতে পাই প্রচুর জায়গায় সেনা উপস্থিতি, একটা দুইটা রাজ্যে না, বহু রাজ্যে ভারতের সেনা উপস্থিতি আছে, তারা খুব অ্যাক্টিভ। আমাদের এইখানে সেনা উপস্থিতি নিয়ে আমাদের নিজেদের মধ্যে এত সমস্যা কেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে সমস্যা আছে? কারণ সাম্প্রতিক যে ঘটনাটা ঘটে গেল, সেখানে ইউপিডিএফও, মূলত তো ইউপিডিএফ এর নামই আসছে, তাদের হাতে তো আমরা অস্ত্র দেখলাম, আধুনিক অস্ত্র তারা ব্যবহার করছে। এখন এটা যদি পুরোপুরি শান্ত বেসামরিক প্রতিবাদ হতো, শুধুই বেসামরিক প্রতিবাদ, ধর্ষণের প্রতিবাদে, তাহলে তো তাদের অস্ত্র ব্যবহার করার কথা ছিল না। আমরা জুলাই আন্দোলনেও দেখেছি ছাত্ররা কিন্তু অস্ত্র ব্যবহার করে নাই। না, অস্ত্র একদিক থেকেই ব্যবহার হয়েছে, হয় পুলিশ ব্যবহার করেছে অথবা পুলিশের সাথে থাকা ছাত্রলীগ ব্যবহার করেছে। সাধারণ মানুষের হাতে তো অস্ত্র যাবে না। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে হলে এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা এভাবেই চলতে পারে। আমাদের ক্ষেত্রে আসলে সেনাবাহিনী উপস্থিতি, সেনা উপস্থিতি নিয়ে সমস্যা, এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? সুশীলরা তো ঢাকা থেকেও বলছেন পার্বত্য চট্টগ্রামে তো এরকম আছেনই, যে বলছেন সেনা চাচ্ছেন না। আসলে এটা আমি বলবো এটা পুরোটা যে সমস্ত পাহাড়ি জনগণের ইচ্ছার প্রতিফলন আপনার বক্তব্যটা না। এখানে এটা তো একটা অংশ, বিশেষ একটা অংশ, বিশেষ একটা গোষ্ঠী। আপনাকে এটা মনে রাখতে শোনেন, এখানে
13টা উপজাতির সংমিশ্রণ। এখানে একটা বিশেষ একটা গোষ্ঠী, সেটা আমি কোনো এটা এই অনেকগুলো উপজাতির মধ্যেই এই গোষ্ঠীর মধ্যে এরা বিদ্যমান, যারা এই ধরনের একটা সুযোগের ফাঁকে এই এই স্লোগানের মাধ্যমে যেটা তারা তাদের কি মনোভাব প্রকাশ করে সেটা তারাই জানে। তারা জানে না যেটা যেটা যে বলছে সেনা হটাও, এটা সেনা হটবে না। এই সেনা কেন হটবে না এটা সবাই জানে। এখানে অস্ত্রধারী আছে, এখানে 4টা গ্রুপ বর্তমানে। জেএসএস এর শান্তি বাহিনীর অস্ত্রধারী গ্রুপ আছে, ইউপিডিএফ এর অস্ত্রধারী, ইউপিডিএফ আরেকটা সাব গ্রুপ বাড়াইছে গণতান্ত্রিক ইউপিডিএফ, তারা অস্ত্রধারী, তারা সশস্ত্র অবস্থায় চাঁদাবাজি করে চলছে। তারপরে লারমার একটা ফ্যাকশন আছে, তাদের সম্পর্কে যদিও খুব একটা আর্মড নিয়ে শোনা যায় না, বাট তাদেরও একটা মিলিটারি গোষ্ঠী আছে। এত জনের হাতে এত অস্ত্র নিয়ে এত চাঁদাবাজির মধ্যে সেনা কি কোথায় যাবে? সেনা থাকবে এবং এদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে এখান থেকে চলে যাওয়ার কল্পনাটা একটা অলীক এবং অমূলক বলে আমি মনে করি। তার মানে যারা দাবি করছে তারা তো আসলে দেশের স্বার্থে দাবি করছে না, দাবিটা অন্য কোনো স্বার্থে করছে ডেফিনেটলি, এবং দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব প্রাইম ইম্পর্টেন্স। এই যে আর্মির বিরুদ্ধে এই স্লোগানটা দিচ্ছে, এটা অত্যন্ত অবমাননাকর, এবং আর্মি ইজ নট রিয়াক্টিং। আর্মি ক্যান রিয়াক্ট ভেরি অ্যাডভার্সলি, আর্মি ইজ নট রিয়াক্টিং। চাইলেই প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু নিশ্চয়ই আসলে এই দেখাতে পারে। বিষয়গুলোতে তো আমরা সেনাবাহিনীকে কখনো হ্যাঁ, উত্তেজিত হতে দেখিনি। সেটাই, সেনাবাহিনী জনগণের সেনা, এটা আমাদের সেনা, এটা জনগণের, এবং এটা পাহাড়িদের জনগণের সেনাবাহিনী। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা। আমাদের অনেকটা সময় দিয়েছেন এবং অনেক বিষয় স্পষ্ট করে আলোচনা করার জন্য। আশা করি ভবিষ্যতে আমরা আবার বসবো। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল খাগড়াছড়ি নিয়ে আমাদের সংক্ষিপ্ত আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।